সামনেই আরআরবি গ্রুপ ডির এক্সাম হতে চলেছে, তাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা মনে রেখে আজকের প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি। আরআরবি প্র্যাকটিস সেট 1। চলো আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। আমাদের বলে দিয়েছে 48, 16, 96 জিজ্ঞাসা চিহ্ন, 108, 21, অর্থাৎ 48-এর সাথে 16 যে প্যাটার্নে যুক্ত, 96-এর সাথে এই জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে এমন কিছু খুঁজে বার করতে হবে, এমন কোনো সংখ্যা লিখতে হবে সেটা একই প্যাটার্নে থাকবে এবং সিমিলার প্যাটার্নে 108-এর সাথে 21 থাকবে। তাহলে দেখো 48কে আমরা লিখতে পারি, মনে মনে অনেকেই ভাববে যে স্যার 3 16 48, স্যার কিন্তু এটা 3 দিয়ে করা যায় না, এটাতেও আসবে না, এমন কোনো অপশান নেই যাতে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে 16কে গুণ করলে 48 আসে, সেটা ঠিক আছে, এই প্যাটার্ন মেলে গেল, কিন্তু বাকি দুটো আসতে হবে। তাহলে 48কে আমরা জানি 12 × 4 ভাগ করা যায়, 48কে দুটো ভাগে ভাগ করা যায়, 4 12 48। এই সংখ্যাগুলোকে নিজেদের মধ্যে যোগ করলে দেখো 16 চলে এসছে। তাহলে দেখো 108কে আমাদের কিভাবে ভাঙানো যায়, 12 প্রথমে রাখবো, 12 × 9, 9 12 108, এদের দুজনের যোগফল 21। তাহলে 96কে এমন কিছু দিয়ে 12 দিয়ে ভাঙা যাবে, 12-এর ঘরের নামটা পড়লে 7 12 84, 8 12 96, তাহলে 94কে ভাঙানো যাবে 12 আর 8, তাহলে 12 আর 8-এ কি হতে হবে, যোগ করলে 20। অপশান দেখো, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই কোশ্চেনগুলো কোথায় এসছে, আরআরবি গ্রুপ ডিতে এসছে। ঠিক আছে, চলো নেক্সটে। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অ্যাংরিকে লেখা হয় CKIOA এবং থিংকে লেখা হয় VEKKM, তাহলে ক্রাউনকে কি লেখা হবে, এটা দিয়েছে কোডিং ডিকোডিং থেকে। চলো কোডিং ডিকোডিং, অ্যাংরি ANGRY, তলায় লেখো CKIOA, প্রত্যেকের প্লেস ভ্যালু। A ফর অ্যাপেল মানে 1, 14, 7, 18, 25, 1, 15, 9, 11, 3। দেখো 1-এর সাথে 3 +2, 14-এর সাথে 11 -3, 7-এর সাথে 9 +2, 18-এর সাথে 15 -3, 25 থেকে 1 +2। তার মানে প্যাটার্নটা কি হলো, প্যাটার্নটা হচ্ছে +2 -3 +2 -3 +2 -3 এইভাবে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমাদের ক্রাউন CROWN, সি তার মানে +2 হবে, তারপরেরটা -3 হবে, তারপরেরটা +2 হবে, তারপরেরটা -3 হবে, +2 হবে। সি মানে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5 মানে হচ্ছে ই। তাহলে প্রথম লেটার আমার অপশানে কোথায় কোথায় ই আছে দেখবো, এ অপশান, ডি অপশান, বি আর সি কাটবো। অপশান টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে দেখো 18 হচ্ছে 18 আর 18 থেকে -3 করলে আসে 15, 15 মানে হচ্ছে ও কোথায় আছে, অপশান এতে ও আছে, অপশান ডিতে ও নেই, তার মানে ডিটা কেটে নেবো, অপশান এ মারবো, চলে যাবো নেক্সট কোশ্চেনে, বেশি টাইম লস করব না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, 2, 1.5, 1.1, 0.8, 0.6। দেখো 2-এর থেকে আমি যদি -0.5 কমাই তাহলে 1.5 আসে, অর্থাৎ 2-এর থেকে 0.5 কমালে 1.5 আসে। 1.5 থেকে যদি -0.4 কমাই তাহলে 1.1 আসে। 1.1 থেকে যদি 0.3 কমাই তাহলে 0.8 আসে। 0.8 থেকে যদি 0.2 কমাই তাহলে 0.6 আসে। তাহলে সিমিলার প্যাটার্ন অনুযায়ী কি আসছে দেখো, 0.5 কম, 0.4 কম, 0.3 কম, 0.2 কম, এরপরে নিশ্চয়ই 0.1 কমবে। তাহলে -0.1 যদি করে তাহলে অ্যান্সার হবে 0.5 ইজ দ্য রাইট অ্যান্সার। আরআরবি গ্রুপ ডিতে প্রশ্নে আসা 0.5
হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপটা নামিও, ইয়োর স্টাডি অ্যাপ। সেইখানে তুমি আমাকে পাবে, আমার ব্যাচ আছে 0 to Pro রিজনিং 5.0, সেই ব্যাচে তোমরা ডাউট সলভিং পারবে, লাইভ ক্লাস পাবে, মক টেস্ট পাবে। আর এই নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে ফোন করে অবশ্যই আমার এখানে ভর্তি হতে পারো। তাছাড়াও আমি বলবো কম্বো 5.0 অর্থাৎ এই ব্যাচে ভর্তি হতে মেন কারণটা হচ্ছে এখানে সমস্ত কিছু আছে। শুধুমাত্র পরীক্ষার সফলতা পেতে গেলে রিজনিং বা অঙ্কে সফল হলে চলবে না, প্রতিটা সাবজেক্টে সফল হতে হবে। এখানে প্রতিটা সাবজেক্টের টিচার খুব সুন্দর বলে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ায়। তাই ভর্তি হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে নিও। এছাড়াও আছে আমাদের কিছু ডেডিকেটেড কোর্স। এই ডেডিকেটেড কোর্সের মধ্যে প্রথমেই পড়ে রেলের ফাউন্ডেশন কোর্স এবং রেলের আরআরবি গ্রুপ ডির কোর্স। আরআরবি গ্রুপ ডির কোর্সে এখন অনেকে ভর্তি হচ্ছে। ভর্তি হতে গেলে সেই একই হেল্পলাইন নম্বর ফোন করে নিও। তাই চলো দেখে নেওয়া যাক আমাদের পরের কোশ্চেন কি বলছে। একটা কি দিয়েছে, আমাদের 6টা ডিফারেন্ট ফ্লোর আছে, সে একটা বিল্ডিং এর 6টা ডিফারেন্ট ফ্লোরে 6 জন বসে আছে, কে কিভাবে বসে আছে সেই অনুযায়ী বলেছে। এটাকে আমরা বলি ফ্লোর পাজল। কিভাবে করতে হয় বলে দিয়েছে। এইচ এন পি টি ডাব্লিউ এবং ওয়াই একই ভবনের 6টি ভিন্ন তলায় বাস করছে। তাহলে প্রথমে থেকে ভবনের সর্বনিম্ন তলাটি 1 নম্বর, তার উপরের তলাটি 2 নম্বর এবং ভবনের সর্বোচ্চ তলাটি 6 নম্বর। তাহলে সেইভাবেই প্রথমে সাজিয়ে নিই। এইটা আমার ভবন, প্রথমে আমি লিখলাম 1, তার উপরে লিখলাম 2, 3, 4, 5, 6। আমার 6টা তল সাজানো হয়ে গেল। তারপর লিখেছে এইচ একটি বিজোড় সংখ্যাযুক্ত থালায় থাকে কিন্তু 3 নম্বর তলায় নয়। মানে এইচ কোথায় থাকে? বিজোড় সংখ্যাযুক্ত তলায় থাকে কিন্তু 3 নম্বরে থাকে না, অর্থাৎ 3 নম্বর যে তল আছে সেই তলায় থাকে না। 1 থেকে 6 নম্বরের মধ্যে তোমার যদি বিজোড় সংখ্যা খুঁজে বার করতে হয় তাহলে তোমরা সবাই বলবে 1, 3, 5 হচ্ছে আমার বিজোড়, তার মধ্যে 3 বাদ দেব। তার মানে এইচ কোথায় কোথায় থাকতে পারে? 1 আর 5-এ থাকতে পারে। তাহলে 1-এ লিখবো এইচ একবার আর 5-এ লিখবো এইচ আর একবার, কেন কি দুটো নিয়েই আমাকে চলতে হবে। তাই এইচ 1-এ লিখলাম, এইচ 5-এ লিখলাম, তাহলে এইচ আমার হয়ে গেল। এইচ এবং এন এর মধ্যে 2 জন লোক বাস করে, অর্থাৎ এইচ এবং এন এর মধ্যে 2 জন লোক। মানে আমি যদি 5-এ এইচ বসাতাম তাহলে ওপরে আমি এন বসাতে পারতাম না, তার কারণ এইচ আর এন এর মধ্যে 2টো গ্যাপ থাকার দরকার ছিল, কিন্তু এইচ যেহেতু 5-এ বসেছে 6-এ মাত্র একটা গ্যাপ, আর ওপরে কোনো গ্যাপ থাকবে না। তাহলে এইচ এবং এন এর মাধ্যমে 2টো গ্যাপ, তাহলে এইচ এইচ এর জন্য 3 আর 4 বাদ দিয়ে এন এখানে বসবে। এর এই এইচ এর জন্য 2খানা গ্যাপ দিয়ে এন এখানে বসবে। আমাকে দুটোকে নিয়েই একসাথে চলতে হবে, আলাদা করে দেখলে হবে না। পি এন এর ওপরে একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় থাকে। কি লাইন বলেছে? এই যে পি ভদ্রলোকটা এন এর উপরে একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় থাকে, অর্থাৎ এন যেখানে আছে, এন এখানে 2 নম্বরে আছে, তাহলে পি এখানে অবশ্যই পি 3 নম্বরে থাকবে, কেন কি 4 হবে না, জোড় সংখ্যা চলে আসছে। 5 অলরেডি এইচ বসে আছে, 6 জোড় সংখ্যা হবে না। এন এর ওপরে পি থাকবে কিন্তু বিজোড় সংখ্যাযুক্ত ফ্লোরে, তাহলে এন এর ওপরে পি বিজোড় সংখ্যাযুক্ত ফ্লোরে। বলে দিয়েছে only 2 people live between P and T. P এবং T এর মধ্যে মাত্র 2 জন বাস করে। তাহলে P কোথায় বসেছে? P এখানে বসেছে। T কোথায় বসবে? এই দুটো বাদ দিয়ে T এখানে বসবে। P এখানে বসেছে, দুটো বাদ দিয়ে T এখানে বসবে। T বা W কেউ উপরের তলায় থাকে না। লাস্ট লাইন কি বলেছে দেখো, T বা W কেউ উপরের তলায় থাকে না। স্যার এইখানে আপনার T 6 নম্বরের তলায় চলে এসছে, তার মানে এইখানে যেগুলো বসিয়েছি পুরোপুরি আমি কেটে দিলাম। তার কারণ লাস্ট লাইনে বলে দিয়েছে T বা W কেউ একেবারে ওপরের তলায় নেই। তাহলে T কোথায় বসে আছে? T আমার প্রথমে যেখানে বসেছিল সেখানে। এবার দেখো W এখানে বসবে না, এই লাইনে বলেছে W ওপরের তলায় বসে নেই, তাহলে W এই ফাঁকা জায়গায় বসলো। পরে রইল কে? দেখো এইচ হয়ে গেছে, P হয়ে গেছে, T W হয়ে গেল, শুধুমাত্র Y পড়ে রয়েছে, Y বসবে ওপরে। তাহলে হাউ মেনি পিপল লিভ বিলো টি? টি এর তলায় কতজন লোক বাস করবে? দেখো টি এর তলায় শুধুমাত্র এইচ বাস করছে,
ওয়ান অ্যান্সার হবে, অ্যান্সার ওয়ান। তাহলে কি করলাম, এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের এগোতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা মাত্রই আমাদের বুঝে নিতে হবে এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ আছে। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের লক্ষ্যটা কি, প্রতিটা লেটার উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাকে কাউন্ট করতে হবে, কাউন্ট করবার পরে যেটা আসবে সেখানে আমাকে গ্রুপিংয়ে ডিভাইড করতে হবে। তাহলে চলো কি আছে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। 20টাকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি, 4 অথবা 5-এ। আমরা সাধারণত যেটা বড় গ্রুপিং ডিভাইড করার পরে সেটা নিয়েই আমরা ট্রাই করে দেখি। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার দেখো লাস্টে এখানে এইচ আছে, এইচ আছে, সবার লাস্টে এখানে এইচ বসিয়ে দাও। তারপরে এখানে ই বসাও, ডাবল ই, এর পরে এফ এফ, ই এফ, ই এফ। তাহলে আমাদের কি জিনিস হলো প্যাটার্নটা, আমাদের ই এফ জি এইচ এই 4টে লেটার আছে। প্রথম গ্রুপে ইটাকে দুবার লিখেছে, তারপরের গ্রুপে এফটাকে দুবার লিখেছে, তারপরের গ্রুপে জিটাকে দুবার লিখেছে, তারপরের গ্রুপে এইচটাকে প্রবার লিখেছে। দেখো প্যাটার্ন তাই আছে, 4টে লেটার ই এফ জি এইচ, প্রথম গ্রুপে ইটাকে দুবার এফ জি এইচ, তারপরেরটাকে এফটাকে দুবার ই জি এইচ গুলো একবার করে, তারপরেরটাকে জিটাকে দুবার ই এফ এইচটাকে একবার করে, তারপরেরটাতে এইচটাকে দুবার ই এফ জিটাকে একবার করে। তাহলে টোটাল আমাদের অ্যান্সার কি হলো, ই এইচ এফ। ই এইচ এফ কোথায় আছে, নেই, নেই, এখন এখানে আছে ই এইচ এফ, এফ ই এইচ, এফ ই এইচ, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। যদি 6 3 1 1 6 2 4 সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কে 2 গুণ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয়, তাহলে এইভাবে গঠিত অঙ্কগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্কের মধ্যে পার্থক্য কত? আমাদের এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার কোশ্চেনে বলে দিয়েছে বিজোড় সংখ্যাগুলোর সাথে 2 যোগ 2 গুণ করতে হবে, আর জোড় সংখ্যার সাথে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে ফার্স্টে আমি কি কাজ করব, ফার্স্টে আমি সংখ্যাটাকে লিখব, 6 3 1 1 6 2 4। বিজোড়ের সাথে 2 গুণ, তাহলে এটা বিজোড়, 2 গুণ 2 গুণ 2 গুণ, আর কোনো জোড়, আর কোনো বিজোড় নেই। জোড়ের সাথে 1 যোগ, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ, তাহলে কি দাঁড়ালো, 6 এর একে 7, 3 দুগুণে 6, 2 2 7 3 5। এবার বলে দিয়েছে এই যে অঙ্কগুলো দাঁড়ালো অর্থাৎ 7 6 2 2 7 3 5, এদের মধ্যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতমর মধ্যে পার্থক্য কত? স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে বৃহত্তম এটা আছে, ক্ষুদ্রতম এটা আছে, এদের দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 5, অ্যান্সার হবে 5। কোশ্চেন পড়লেই, ভেঙে ভেঙে পড়লেই একেবারে রিজনিং সোজা লাগে। দেখো কিছুই ছিল না কোশ্চেনে, কোশ্চেনটা দেখতেই বড়, একটা সংখ্যা দিয়ে দিয়েছিল, সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যার সাথে 2 গুণ, জোড় সংখ্যা 1 গুণ, তারপরে যে সংখ্যাগুলো পেলাম তার মধ্যে থেকে আমাকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর জানতে চেয়েছিল, অর্থাৎ ডিফারেন্সটা জানতে চেয়েছিল। তাহলে সেটাই আমরা করলাম। কত হলো? 5 অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের দুটির অক্ষরগুচ্ছ জোড়া অর্থাৎ এই দুটোর মধ্যে আমাকে এমন জোড়াটা নির্বাচন করতে হবে যেটা এদের প্যাটার্ন অনুযায়ী চলে। এটা কোথা থেকে দিয়েছে স্যার? অ্যানালজি থেকে দিয়েছে। অ্যানালজি মানে কি? সাদৃশ্য। তাহলে করো, এখানে 3 16 7, 16 7 3। দেখো সিপিজি যা আছে পিজিসি তাই আছে। তার মানে কি করেছে জিনিসটা, যে কটা লেটার এখানে আছে সে কটা লেটার এখানেই আছে, তাহলে মাঝেরটা ফার্স্টে এসছে, পিজিটা সিটা। দেখো পিজি লিখেছে, তারপরে ফার্স্টেরটা লাস্টে চলে গেছে। এখানে দেখো টি যে এম ছিল
প্রথমে জে এম লিখলো, ফার্স্টেরটা লাস্টে গেল, তাহলে আমাকে এমন খুঁজে বার করতে হবে যে লাস্টের দুটো ফার্স্টে চলে এসছে, তারপরে ফার্স্টেরটা লাস্টে গেছে। দেখো ইউ কে কিউ, তাহলে কিউ কে ইউ লাস্টে চলে যাবে, হ্যাঁ অবশ্যই এ আনসার, একই তো পার্টটা। দেখো এখানে সেটা হবে না, দেখো কিউ কে ফার্স্টে আসবে, ফার্স্টে কে কিউ দিয়েছে, হবে না, উল্টে দিয়েছে, হবে না, কেন কি পিজিটা পুরোপুরি আসছে, জেএমটা পুরোপুরি আসছে। দেখো কিউ কে ফার্স্ট যাবে, লাস্টে ইউ হবে, অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। সেম প্যাটার্ন, যে প্যাটার্নে আমার কোশ্চেন ফরম্যাট ছিল সেই প্যাটার্নে এটা, মানে লাস্ট দুটো লেটার আগে, ওইটা উপরে, ফার্স্টেরটা একেবারে লাস্টে গিয়ে বসে পড়বে। নেক্সট কোশ্চেন, একটি শ্রেণীর পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী তাদের নম্বরের ভিত্তিতে বিভিন্ন স্থানে বসেছে। মানে একটা ক্লাসে তোমাদের এক্সাম নিয়েছো, সেই এক্সামে কে কোথায় বসবে সেটা কি করে আমরা পাই, এক্সামে যেটা ফল হবে সেই ফল অনুযায়ী পরপর বসবে। সেই পরীক্ষায় দেখা যাচ্ছে বিবেক বলে একটা ছাত্র আছে, সে শীর্ষস্থান থেকে 12তম এবং নিচ থেকে 15তম, অর্থাৎ বিবেক যে লোক ছেলেটা আছে সে 12th হয়েছে প্রথম থেকে, আর পেছন দিক থেকে তাকে কাউন্ট করলে 15তম হয়েছে। তাহলে এখন জানতে চেয়েছে ওই ক্লাসে কতজন পরীক্ষার্থী ছিল, কোথা থেকে দিয়েছে, অর্ডার র্যাঙ্কিং থেকে দিয়েছে, আরো ভালোভাবে বলতে গেলে র্যাঙ্কিং থেকে দিয়েছে। র্যাঙ্কিং এর একটা তোমাদের ফর্মুলা আছে, সেটা হচ্ছে টোটাল স্টুডেন্ট ইজিক্যালস টু লেফট প্লাস রাইট -1, বা এটাকে লিখতে পারো টোটাল ইজিক্যালস টু টপ প্লাস বটম -1। টোটাল মানে যেটা বার করতে বলেছে টোটাল স্টুডেন্ট, টপ মানে ওই ছেলেটা, এই যে বিবেক ছেলেটা শীর্ষ থেকে যে স্থান করেছে, শীর্ষ মানে কি টপ, টপ থেকে যে স্থান করেছে অর্থাৎ 12, প্লাস বটম মানে 15 -1, তাহলে কত, 12 আর 15 হয় 27, 27 -1 অ্যাটলিস্ট হবে হচ্ছে 26 অ্যান্সার। অপশন বি ইজ দা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো আমাদের নেক্সট কোশ্চেনে চলে এসছে কি, সিলগস বা সিলোগিজম। কিছু ঘড়ি ঘড়ির মতন, সাম ওয়াচেস আর ক্লকস, বাংলাটা একটু দেখো, ঘড়ি ঘড়ি করে দিয়েছে এত কিছু না, সাম ওয়াচেস আর ক্লকস, অল ক্লকস আর টাওয়ার্স, অল টাওয়ার্স আর ব্রিক্স, সাম ব্রিক্স আর ওয়াচেস, অল ক্লকস আর ব্রিক্স। দেখো এখানে অ্যাকচুয়ালি তো ইংরেজিতে কোশ্চেনটা হয়, এটাকে বাংলা করা হয়েছে, ওয়াচেস আর ক্লকসকে একই রাখা হয়েছে, যে কোনো একটাকে হাত ঘড়ি করে দাও, ওয়াচেসকে হাত ঘড়ি করে দাও, তাহলে বাংলা যারা পড়ছো তাদের সুবিধা হবে। ক্লকসকে ক্লকই থাক, আর ওয়াচেসকে হাত ঘড়ি করে দাও, তাহলে সুবিধা হলো। কি বলে দিয়েছে, আমাদের কোনটা লজিক্যালি ফলোস করবে বা কোনটা অনুসরণ করবে, তাহলে আমরা ছবি আঁকবো, স্টেটমেন্ট সাম ওয়াচেস আর ক্লক, তাহলে ওয়াচেস, সাম ওয়াচেস আর ক্লক, সামের ছবি এটা। অল ক্লকস আর টাওয়ার্স, অল ক্লকস আর টাওয়ার্স, অল টাওয়ার্স আর ব্রিক্স, অল টাওয়ার্স আর ব্রিক্স। কনক্লুশনে বলেছে সাম ব্রিক্স আর ওয়াচেস একদম ট্রু, অল ক্লকস আর ব্রিক্স, অল ক্লকস আর ব্রিক্স একদম ট্রু। তাহলে দুটোই কনক্লুশন ফলো করছে, বোথ কনক্লুশন 1 and 2 আর ফলোস, বোথ কনক্লুশন 1 and 2 and ফলোস। নেক্সট কোশ্চেন, নিচের অক্ষর সংখ্যা এবং চিহ্নের একটি সিরিজ দেখা হয়েছে, প্রশ্নের উত্তর। দেখো এটা পুরো সিরিজ দেওয়া হয়েছে, এটা লেফট দিক থেকে, এটা হচ্ছে আমার রাইট দিক থেকে। কোশ্চেন কি বলে দিয়েছে, যদি সিরিজ থেকে সমস্ত সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নিচের কোনটি বাম দিক থেকে দশম হবে। তোমাদের কম্পিউটার স্ক্রিনে যদি এরকম আসে তাহলে তোমরা কি করবে, এরকম লিখতে বসবে সিরিজটা? না, কি করা উচিত, বলে দিয়েছে কি সমস্ত সংখ্যাগুলো বাদ দাও, তাহলে সংখ্যাগুলো বাদ দিয়ে বাম দিক থেকে 10টা কোনো, তাহলেই তো হয়ে গেল। নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না কোনগুলো সংখ্যা আছে। দেখো জেড সংখ্যা নয়, শুধুমাত্র সংখ্যাগুলো ধরবো না, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এল হচ্ছে রাইট অ্যান্সার। আর একবার মিলিয়ে নাও, শুধুমাত্র সংখ্যা ধরবো না, বাকি যা আছে সব ধরবো।
সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো বাদ গেছে আমাদের মধ্যে 2 9 বাদ গেছে, 3 বাদ গেছে, 7 4 বাদ গেছে। দেখো আমাদের 10 নম্বর লেটার হচ্ছে আমাদের এল, তাহলে এল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি আজ 22শে জানুয়ারি 2020 সোমবার হয় তাহলে 100 দিন পরে কোন তারিখ এবং কোন দিন হবে লেখো। সবার ফার্স্টে দিনটা বার করে নিই, তাহলে ওটা সুবিধা বেশি, তারিখটা পরে বার করছি। দেখো আজ সোমবার বলে দিয়েছে, তাহলে 100 দিন পরে, 100 দিন পরে মানে হচ্ছে অড ডেজ বার করতে হবে। তাহলে অড ডেজ যদি বার করি 7 একে 7 30, 4 7 28, 2 বলে দিয়েছে, 2টা হচ্ছে আমাদের অড ডেজ। তাহলে আজকে কি সোমবার, তাহলে মন্ডে প্লাস 2 হবে, তার কারণ পর বলেছে শব্দটা, তাহলে মঙ্গল বুধ, তাহলে ওয়েডনেসডে হবে আমার রাইট অ্যান্সার। দেখো ওয়েডনেসডে এখানে দুটো অপশন আছে, ফার্স্ট এটা কাটো এটা কাটো, তাহলে 1 মে 2020 না 2 মে 2020 এর মধ্যে এবার কনফিউশন, ডেটটা আমাদের জানতে হবে। কি করে জানবো চলো। দেখো 2020 লিপিয়ার কি লিপিয়ার নয়? স্যার অবভিয়াসলি লিপিয়ার, কেন কি লাস্টের 2020 লাস্টে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2020 সালটা 4 দিয়ে বিভাজ্য, তাহলে লিপিয়ার। তাহলে আমরা জানি লিপিয়ার মাসে জানুয়ারিতে থাকে 31, ফেব্রুয়ারিতে থাকে হচ্ছে আমার 29, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে থাকে আমার 31। তাহলে দেখা যাক 100 দিন পরে আমার এখানে 22শে জানুয়ারি বলেছে, তার মানে আমি কাউন্টিং কোথা থেকে স্টার্ট করব, 22 থেকে না 23 থেকে? 23 থেকে জানুয়ারি স্টার্ট করব, কেন কি পর বলেছে। তাহলে কতদিন বেঁচে আছে দেখো, 31 - 22 যদি করি তাহলে আমার এখানে 9 দিন বেঁচে আছে। 22শে জানুয়ারির পরে আমার 9 দিন কাউন্ট করলে 31শে জানুয়ারি, তার মানে আমার 100 দিনের মধ্যে 9 দিন খতম। পড়ে রইল কতদিন? 31, পড়ে রইল হচ্ছে আমাদের 91 দিন। তার মধ্যে দেখো 29 ঢুকছে, মার্চ ঢুকছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 30 ঢুকছে, তাহলে যোগ করো 30 31 29, 29 আর 31 কত হয়? 9 আর 1 10, 3 আর 2 5 আর 1 6, 30, এইখানে 90, এইখানে 9, তাহলে 99 হলো। তাহলে অবশ্যই এটা 1 মে হবে অ্যান্সার, বুঝলে? কেন কি আমাকে 100 দিন পর জানতে চেয়েছে, তাহলে আমার 100 দিন পর 1 মে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্লেট শব্দটিতে কত জোড়া অক্ষর আছে যেগুলির মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে যতগুলি অক্ষর আছে শব্দের মধ্যে ততগুলি অক্ষর আছে? জিনিসটা এটাকে বোঝো কি জিনিস। এটা দিয়েছে পেয়ারিং বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে। প্লেট প্রথমে লিখব, বলে দিয়েছে এদের মধ্যে অর্থাৎ পি আর এল এর মধ্যে অ্যাকচুয়াল আলফাবেটে কতগুলো লেটার আছে, সেই লেটারগুলোই কি এখানে আছে। আরো স্পষ্টভাবে বুঝলে প্রথমে করতে হয় কিভাবে দেখে নাও। প্রথমে 16 12 1 20 5, এইবার আমরা কি করব দেখব, 16 থেকে যাব এরকম ভাবে কাউন্ট করতে করতে। দেখো 17 18 19 20 এলো না, তাই 16টা ধরবো না। 12র পরে 13 14 15 এলো না, 12 ধরবো না। 1-এর পরে 2 3 4 এলো না, ধরবো না। 20-র পরে 21, ডান দিক দিয়ে একবার জায়গা হয়ে গেল, বাঁ দিক দিয়ে এসো। 5-এর পরে 6 7 8 9 হলো না, পেলাম না। 20-র পরে নেই, এদিকে 1-এর পরে 2 3 নেই, 12-র পরে নেই, তাহলে অ্যান্সার কি হবে? নান, মানে কিছুই নেই। এটাই হচ্ছে নিয়ম। কি লিখবো? শব্দটা লিখবো, শব্দটা লেখার পরে আমাদের কি করতে হবে? জাস্ট তাদের প্লেস ভ্যালুগুলো লিখবো। এবার প্লেস ভ্যালু থেকে পরের দিকে কাউন্ট করতে থাকবো, 16 17 18 19 20। যদি আমি পেয়ে যেতাম, ধরো এরকম কিছু এলো, এটা ধরো 17 থাকতো, ধরো এখানে যদি 17 থাকতো, 18 19 20, তাহলে তখন এরকম একটা পেয়ার হয়ে যেত, তখন একটা পেয়ার, তখন ওটাকে বলতাম একটা পেয়ার, অর্থাৎ অপশন থাকতো তখন 1। এই রকম কতগুলো আছে, মানে মেলাতে হবে 16
17, 18, 19, 20 নেই, মিলল না। যদি না থাকতো, অর্থাৎ 17 যদি এখানে থাকতো, ধরে নাও 17 আছে, ধরে নাও প্লেটের বদলে কিউলেট দিয়েছে, কিউ হচ্ছে 17, কিউ, তাহলে কি করতাম, 18, 19, 20 মিলে গেল, 18, 19, 20 মিলে গেল, 20 এখানে আমার এলো, 20 এখানেও এলো, তার মানে স্টপ হয়ে যাব। এটা হচ্ছে আমার একটা পেয়ার। এটাকে বলা হয় পেয়ারিং বলে একটা চ্যাপ্টার আছে, সেই পেয়ার থেকে দিয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে নান। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, অ্যাজাম্পশনস, লজিক্যাল স্টেটমেন্ট, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন বলে যে চ্যাপ্টারটা আছে এটাকে বলা লজিক্যাল স্টেটমেন্ট। এই চ্যাপ্টারে বলতে বলতে হয় যে একটা স্টেটমেন্ট সেটা সর্বদা সত্য, সেখান থেকে কি অ্যাজাম্পশন করা যাচ্ছে, অ্যাজাম মানে কি ধারণা পাওয়া যাচ্ছে। নিয়ম হচ্ছে স্টেটমেন্টে যেটা বলে দেওয়া থাকবে, স্টেটমেন্ট থেকে বাইরের কোনো কিছু যদি দেয় তাহলে সেই নিয়ে আমি ভাববই না, সেটা ফলস হবে, পাতিকতা, সেটা ফলস হবে। শুধুমাত্র যেটা স্টেটমেন্টে দিয়েছে সেটা নিয়েই শুধুমাত্র ভাববো। দেখো স্টেটমেন্ট কি দিয়েছে, শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার থাকে। স্টেটমেন্ট থেকে এইটুকু খালি বলতে পারছি, শুধুমাত্র শীতকাল সম্বন্ধেই আমি জানতে পারছি। এবার যদি অ্যাজাম্পশনে গরমকাল বা বর্ষাকাল সম্বন্ধে কিছু বলে, আমি কিছু উত্তর দেব না, আমি ফলস করব। তোমার যদি সেটাকে সঠিক মনেও হয় তাহলেও তুমি ওটাকে ফলস করবে, তার কারণ স্টেটমেন্টে শুধুমাত্র শীতকাল বলে দেওয়া আছে। স্টেটমেন্টে যদি গ্রীষ্মকাল বলে দেওয়া থাকতো শুধুমাত্র গ্রীষ্মকাল দিয়ে ভাবতাম। স্টেটমেন্টে যদি রাম নিয়ে বলে থাকতো শুধুমাত্র রাম নিয়েই ভাবতাম। স্টেটমেন্টে যদি কৌশিক নিয়ে বলা থাকতো শুধুমাত্র কৌশিক নিয়েই ভাবতাম। স্টেটমেন্টে যদি আমাকে বলা থাকতো, অর্থাৎ আমি, আই, শুধুমাত্র আমাকে নিয়েই ভাবতাম, আর কোনো কিছু নেই ভাবতাম না। স্টেটমেন্টে যা বলে দেওয়া আছে তাই। স্টেটমেন্টে শীতকালের রাত বলে দেওয়া আছে, শীতকালের রাত নিয়ে ভাববো, সকাল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রাতের আকাশ নিয়ে বলা আছে, আকাশ নিয়েই ভাববো, আর কিছু নিয়ে ভাবার কোনো দরকার নেই। খুব পরিষ্কার থাকে, জাস্ট এইটুকুই আমার জানা আছে। আমার শীতকালের রাতের আকাশ, এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট, এইটুকু নিয়েই ভাববো। কি থাকে, পরিষ্কার থাকে, এছাড়া বাকি সব ফলস। কি বলেছে, শীতের মাসগুলিতে সূর্য অস্ত যায়। আরে ভাই, যায় কি যায় না আমার দরকার নেই, সূর্য সবার সময় অস্ত যায়। তুমি বলবে যে হ্যাঁ এটা তো সঠিক, না। শীতের মাসগুলিতে সূর্য অস্ত যায় খুব তাড়াতাড়ি হবে, এখানে একটা মিস গেছে। দ্য সান সেটস আর্লি ইন দ্য উইন্টার মান্থস, মানে শীতের মাসগুলিতে খুব তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। আমাকে কিছু বলেছে সূর্য কখন অস্ত যায় বা অস্ত যায় না, আমাকে কখন বলেছে? এটা তো, কিন্তু তুমি যদি ভাবতে, তোমাকে যদি এখন কেউ যদি এটা জিজ্ঞেস করে এটা সত্যি কিনা, তুমি বলবে হ্যাঁ এটা সত্যি, কিন্তু আমাকে স্টেটমেন্টে এটা নিয়ে কোথাও বলা দেয়নি, তাই এটাকে আমি ফলস করব, অর্থাৎ নন ইমপ্লিসিট। ইমপ্লিসিট মানে ট্রু হয়। শীতকালে এমনকি বৃষ্টি হয়, আরে বৃষ্টির সম্বন্ধে আমাকে কিছু বলেছে? বলেনি, আমাকে জাস্ট বলেছে শীতে রাতের আকাশ খুব পরিষ্কার থাকে, জাস্ট ভাবনা আমার ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এছাড়া বাকি সমস্ত কিছু আমি ফলস করব। তাহলে অ্যান্সার হবে নাইদার অ্যাজাম্পশন 1 নর 2 ইজ ইমপ্লিসিট, কোনোটাই আমার ফলো করে না। নাইদার নর মানে একটাও ফলো করে না, দুয়েরটাও ফলো করে না। দেখো এইখানে আমাকে একটা ইনইকুয়ালিটিক্যাল কোশ্চেন দিয়েছে, এদের মধ্যে কনক্লুশন 4টে দিয়েছে, স্টেটমেন্ট একটা দিয়েছে। যখনই স্টেটমেন্ট কনক্লুশন বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন থাকবে সেই স্টেটটাকে বলা হয় স্টেটমেন্ট অলওয়েজ ট্রু হবে। তাহলে দেখো পি লেস দ্যান কিউ, আমাকে দেখতে হবে কনক্লুশনগুলো, স্টেটমেন্টের দিকে তাকাবোই না। কিউ লেস দ্যান ইকুয়াল টু টি, কিউ এখানে আছে, টি এখানে আছে, মাঝখানে লেস দ্যান, তার মানে এটা রং। টি এর সাথে ইউ, দেখো টি লেস দ্যান ইকুয়াল টু ইউ, এটাও রং। কিউ লেস দ্যান ইকুয়াল টু ইউ, কিউ লেস দ্যান ইকুয়াল টু ইউ হবে না, লেস দ্যান ইউ হবে, এটাও রং। এস লেস দ্যান ইকুয়াল টু ইউ, দেখো এস মিলে গেল, লেস দ্যান ইকুয়াল টু ইউ। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 4টা কোথায় আছে? বি তে দাগ আছে। 4 নম্বর কনক্লুশনটা কোন অপশনে আছে? বি অপশনে আছে। অপশন বি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। বলে দিয়েছে ভিনি, ভিনি বলে একজন মহিলা বা পুরুষ আমি জানি না, starts from point A and drives 8 কিলোমিটার towards east, এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 8 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডানে মোড় নেয় 9 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে বামে মোড় নেয় 12 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে বামে মোড় নেয় 17 কিলোমিটার গাড়ি চালায়, এবং সর্বশেষে বামে মোড় নেয় 20 কিলোমিটার গাড়ি চালায় এবং বি বিন্দুতে পৌঁছায়। তাহলে এ থেকে ভিনি এ থেকে বি বিন্দুতে পৌঁছালো এতগুলো মোটর ঘুরে।
যখন একটা লোকই ঘোরাঘুরি করে তখন আমরা ইউজ করি NESW মেথড। চলো কি লিখছে, NESW। আমার যাত্রাপথ কোথা থেকে, এ থেকে বি এর দিকে। আমার NESW মেথড থেকে পাওয়া যায় এ থেকে বি এর দিকেই যাত্রাপথ এবং তার দূরত্ব, কোন দিকে এ থেকে বি কোন ডাইরেকশনে এবং তার দূরত্ব। চলো এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 8 কিলোমিটার, পূর্ব দিক মানে 8 কিলোমিটার এখানে বসালাম। দেন ইট টার্নস রাইট 9 কিলোমিটার, রাইটে গেল 9 কিলোমিটার এখানে, যেরকম বলছে সেরকম। তারপরে লেফটে গিয়ে 12 কিলোমিটার, তারপরে আবার লেফটে গিয়ে 17 কিলোমিটার, তারপরে ফাইনালি লেফটে গিয়ে 20 কিলোমিটার হয়ে গেল। 17 ওপর নিচ থাকলে 20, এটা 9 এটা 20। আমরা জানি ইস্ট আর ওয়েস্টের সাথে সম্পর্ক, সাউথ আর নর্থের সাথে সম্পর্ক। ইস্ট আর ওয়েস্ট কাটাকাটি করলে অর্থাৎ বিয়োগ করলে মিলে গেল। 17 আর 9 কোনটা বড়, 17, মাইনাস করে 17 নিচে লিখবো, 17 মাইনাস 9 করলে হয় 8। তাহলে আমার অপশন হচ্ছে 8 কিলোমিটার তো যাচ্ছে, দেখো একমাত্র 8 কিলোমিটারই আছে, অপশন সি 8 কিলোমিটার, আর কোনো অপশন নেই তাই মানলাম। কিন্তু এখানে প্রশ্ন অপশন বলে দিয়েছে স্যার আপনার তো এন এর তলায় মানে নর্থের তলায় 8 এলো, তাহলে তো নর্থ হওয়া উচিত, কিন্তু অপশন বলেছে 8 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, তাহলে ভুল বলেছে অপশন, বা আপনার কোশ্চেন ভুল আছে। না, আমাকে NESW মেথড দেয় হচ্ছে প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিক। এখানে প্রাথমিক অবস্থান কত, এ, অন্তিম অবস্থান কোথায়, বি, তাহলে এ থেকে বি এর আমার দিকটা নির্দেশ করছে। কিন্তু কোশ্চেন কি চেয়েছে খুব ভালো বলে দেখো, বি বিন্দুতে পৌঁছেছে, বি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য মানে রিটার্ন করছে। তাহলে আমার যদি যাত্রাপথ নর্থের দিকে গন্তব্যস্থল হয়, আমাকে যদি গন্তব্যস্থল থেকে প্রাথমিক অবস্থানে ফেরত আসতে হয়, তাহলে তো আমাকে পুরোপুরি ঘুরে যেতে হবে। তাহলে যখন আমি নর্থের দিক করে মুখ করে ঘুরে আমি একটা জায়গায় গেলাম, আমি যদি পুরোপুরি ঘুরে যাই তাহলে আমার কি সাউথের দিক আসে, তাই জন্য এখানে অ্যান্সার দিয়েছে আমার সাউথ। ঠিক আছে, চলো চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছে আবার সিলোজিজম চলে এসছে। সাম লিপস্টিক্স আর রেড, কিছু লিপস্টিক লাল হয়, সাম লিপস্টিক্স আর রেড, সাম রেডস আর পিঙ্ক, সাম রেডস আর পিঙ্ক, অল লিপস্টিক্স আর কালার্স, সমস্ত লিপস্টিকে কি হয়, কালার হয়। এটা হচ্ছে আমার ছবি হয়ে গেল। কিছু লিপস্টিক লাল, কিছু লিপস্টিক লাল, কিছু রেড হলো পিঙ্ক, কিছু রেড হলো পিঙ্ক, সমস্ত লিপস্টিকই হলো কালার। সাম লিপস্টিক আর পিঙ্ক, দেখো লিপস্টিক আর পিঙ্কের মধ্যে কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। ডিরেক্ট সম্পর্ক যেখানে না থাকবে সেখানে আমরা কি লিখবো, ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে পাশে লিখবো সিএনডি, আর সিএনডি মানেই হচ্ছে আমাদের ফলস। তারপরে দিয়েছে সাম কালারস আর রেড, কিছু কালার হয় রেড, দেখো কালারের কিছু অংশ রেডের মধ্যে ঢুকে গেছে, তাই অপশন 2 হচ্ছে সঠিক। অনলি কনক্লুশন 2 ফলোজ, ডি হচ্ছে আমাদের ফলো করছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 6 জন শিক্ষার্থী ABCDF আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের নম্বর আলাদা। তাহলে 6 জন ব্যক্তি আছে, প্রত্যেকের নম্বর আলাদা আছে, তার মানে 6 জন ব্যক্তির নম্বরের মধ্যে কম্পারিজন। যখনই কম্পারিজন হয় তখন চ্যাপ্টার একটা মনে আছে, অর্ডার র্যাঙ্কিং, বিশেষত বলতে গেলে অর্ডার থেকে বলা হবে। তাহলে 6টা ব্যক্তিকে বসাও, 1 2 3 4 5 6। সি ডি এর চেয়ে বেশি কিন্তু পেয়েছে, তার মানে সি কত পেয়েছে, ডি এর চেয়ে বেশি লিখলাম। কিন্তু বি এর চেয়ে কম পেয়েছে, কে কম পেয়েছে, বি এর চেয়ে সি কম পেয়েছে, তাহলে এটা গেল 1 নম্বর। ই এর চেয়ে কম নম্বর পেয়েছে, 2 নম্বর হচ্ছে। ই যদি এর থেকে কম নম্বর পায় অবশ্যই এ ই এর থেকে বেশি নম্বর পেয়েছে, আমি সর্বদা গ্রেটার ইউজ করব, এ ই এর থেকে বেশি নম্বর পেয়েছে। বি এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, অর্থাৎ বি কার থেকে বেশি নম্বর পেয়েছে, এ এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, কিন্তু এফ এর চেয়ে কম নম্বর পেয়েছে, তার মানে এফ এর চেয়ে কম নম্বর পেয়েছে। সি ই এর চেয়ে কম নম্বর পেয়েছে, তার মানে সি কার থেকে কম নম্বর পেয়েছে, ই এর চেয়ে, তার মানে ই বেশি পেয়েছে সি এর চেয়ে। তাহলে পুরোটা যদি গুণ করি
তাহলে বসাই, এখানে এফ বসবে, এখানে বি বসবে, তারপরে আমার এ বসবে, ই বসবে, সি বসবে, ডি বসবে, অ্যান্সার হয়ে গেল। তাহলে এদের মধ্যে শিক্ষার্থী সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে? এফ সবচেয়ে বেশি পেয়েছে, এফ হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে নিচের কোন সংখ্যাটি বসবে লেখো। দেখো 87, 88, 80, 107, 43। 87 থেকে 88 স্যার -1, 88 থেকে 80 স্যার -8, সরি 87 থেকে 88 +1, 88 থেকে 80 -8, 80 থেকে 107 করলে কত হয়? 27 + 27, 107 থেকে 43, 3 আর 4 7, 4 আর 6 10 -64। নিচেরটা খুব ভালো করে দেখলে দেখা যাবে স্যার এই এক আছে, একের কিউব, দুয়ের কিউব, একের কিউব, দুয়ের কিউব, তিনের কিউব, চারের কিউব আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে পরেরটা 5-এর কিউব হবে প্লাস। তাহলে 43-এর সাথে 5-এর কিউব করলে 125 হয়। তাহলে 5 আর 3 8, ইউনিট ডিজিট দেখবো দুখানা আছে, 4 আর 2 6 1, 168। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টাউন কিউ টাউন পি এর দক্ষিণ পূর্বে অবস্থিত, টাউন আর টাউন কি এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত, টাউন আর টাউন পি এর দক্ষিণে অবস্থিত, টাউন এস টাউন আর এর পশ্চিমে অবস্থিত। তাহলে টাউন এস এর সাপেক্ষে টাউন পি এর অবস্থান কোন দিকে হবো লিখি। তাহলে আমাদের কি দিয়েছে এখানে? আমাদের এখানে দিয়েছে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। তাহলে চলো কি লিখবো? টাউন আর ইজ দ্য সাউথ অফ টাউন পি, পি এর সাউথে আমার টাউন আর লিখলেন। স্যার আপনি মাঝখান থেকে ধরলেন কেন? প্রথমে দেখো সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট আছে, এরকম দিকগুলোকে পরে করব আমরা। প্রথমে আমরা কি করব? সরল দিক অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইগুলোকে নিয়ে আমরা ফার্স্টে এঁকে নেব, তারপরে আমার নর্থ সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এইগুলো আঁকতে সুবিধা হবে। তাহলে প্রথমে এরকম কোনাকুনি দাগ দিতে হবে। টাউন আর ইজ দ্য সাউথ অফ টাউন পি, টাউন আর ইজ দ্য সাউথ অফ টাউন পি, টাউন এস ইজ দ্য ওয়েস্ট অফ টাউন আর, আর এর ইস্ট এদিকে, আর এর ওয়েস্ট হচ্ছে কে আছে? এস আছে। এবার কি বলে দিয়েছে? টাউন কিউটা টাউন পি এর সাউথ ইস্টে আছে, আমার সাউথ এটা ইস্ট এটা, তাহলে টাউন কিউটা এখানে আছে। টাউন আরটা সাউথ ওয়েস্ট অফ কিউ, টাউন আরটা সাউথ ওয়েস্ট অফ কিউ, অর্থাৎ সাউথ থাকবে তলায়, টাউন আর ইজ দ্য সাউথ ওয়েস্ট অফ টাউন কিউ, টাউন আরটা কিউ এর সাউথ ওয়েস্টে অর্থাৎ সাউথ ওয়েস্ট এদিকে, বুঝেছি? এটা সাউথ, সাউথ ওয়েস্ট এদিকে। তাহলে দেখো কি বলে দিয়েছে এবারে, আমার তিনখানা টাউন ছিল, তিনখানা টাউন হয়ে গেল। দেখো টাউন কিউ ইজ দ্য সাউথ ইস্ট অফ টাউন পি, টাউন পি এর সাউথ ইস্টে আছে, তলার দিকে সাউথ এদিকে ইস্ট। টাউন আর ইজ দ্য সাউথ ওয়েস্ট অফ টাউন কিউ, টাউন আর সাউথ ওয়েস্টে, এটা সাউথ এটা তার ওয়েস্ট। টাউন আর ইজ দ্য সাউথ অফ টাউন পি, টাউন আর পি এর সাউথে আছে, টাউন এস আর এর ওয়েস্টে আছে। এবার বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ টাউন পি উইথ রেসপেক্ট অফ টাউন এস, টাউন পি এর অবস্থান টাউন এস এর রেসপেক্টে কি? টাউন এস এর রেসপেক্টে ওপরের দিকে, অর্থাৎ এটা নর্থ এটা ইস্ট, তাহলে নর্থ ইস্ট হবে আমার রাইট অ্যান্সার। নর্থ ইস্ট উত্তর পূর্ব হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইভাবে করতে হবে, ফার্স্টে সরল দিকগুলো বসাবো, তারপরে এদিক ওদিক। তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। কি বলে দিয়েছে? 7 জন লোক উত্তর দিকে মুখ করে একটি সরল সারিতে বসে আছে। কোথায় বসে আছে? একটা সরল সারিতে। বসিয়ে দাও 7টা লোককে, 1 2 3 4 5 6 7। ই এবং আয়ের মধ্যে মাত্র 3 জন বসে আছে, তাহলে বসাও ই এবং আয়ের মধ্যে মাত্র 3 জন, আই এবং ই এর মধ্যে মাত্র 3 জন। স্যার আপনি দুটো কেন করলেন? বলে দিয়েছে শুধুমাত্র ই আর আয়ের মধ্যে, তারা কেন এখানে বলে দেয়নি ই কোন দিকে বসছে, ই বাঁ দিকে বসছে আই ডান দিকে বসছে, এটা কোনো বলে দেয়নি, জাস্ট খালি বলে দিয়েছে ই আর আয়ের মধ্যে মাত্র 3 জন বসছে। তাহলে ই আর আয়ের মধ্যে মাত্র 3 জন বসছে।
যের ডান দিকে মাত্র দুজন বসে, বলেই দিয়েছে যে মাত্র দুজন বসছে কোথায়, তার মানে যে কে এমন পজিশনে বসাচ্ছে তার রাইটে শুধুমাত্র দুজন ব্যক্তি বসতে পারে। তাহলে দেখো সবাই যদি উত্তরমুখী বসে, যে রাইটে দুজন বসলো, টোটাল কজন, 1 2 3 4 5 6 7, 7 জন বলে দিয়েছে। ই জের বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে জের বাম দিক থেকে তৃতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে ই বসে আছে। তাহলে এবার দেখো ই আর আই এর মধ্যে 3 জন, 1 2 3, ই আর আই এর মধ্যে আমার 3 জন বসে পড়লো। এইচ এবং এইচ হলো ই এবং জি এর নিকটতম প্রতিবেশী, এইচ হচ্ছে ই এবং জি এর নিকটতম প্রতিবেশী, এইচ মাঝখানে, এইচ এর এদিকে ই, এইচ এর জি এদিকে। কে ই এর নিকটতম প্রতিবেশী নয়, কে এখানে বসছে না, ই এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে পরে কি রাখলো, পরে রইলো আমার এফ বসে পড়লো। এবার বললো তাহলে সারির ঠিক মাঝখানে কে বসে আছে, দেখো জি বসে আছে, জি এর ডান দিকে বাঁ দিকে 3 জন, ডান দিকে 3 জন, তাহলে অ্যান্সার হলো অপশন জি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলে আছে দেখা যাক। সাম পটস আর মাড, এটা আবার দিয়েছে সিলক্স থেকে। দেখো সিলক্স থেকে তো মানে কতগুলো এসছে, 3-4টে। আরআরবি গ্রুপ ডি যারা পরীক্ষা দিতে যাচ্ছ, সামনেই পরীক্ষার্থী, একমাত্র সিলক্স থেকে প্রচুর কোশ্চেন আসবে, তাই সিলক্স কিন্তু প্র্যাকটিস করতে থাকো। সাম পটস আর মাডস, সাম পটস আর মাডস, সাম ফ্লাওয়ার্স আর মাডস, সাম ফ্লাওয়ার্স আর মাডস, অল মাডস আর ওয়ার্মস, অল মাডস আর ওয়ার্মস। তাহলে চলো, কিছু ফুল হলো পোকা, সাম ফ্লাওয়ার্স আর ওয়ার্মস, সাম ফ্লাওয়ার্স আর ওয়ার্মস, অপশন রাইট। কিছু পাত্র হলো ফুল, সাম পটস আর ফ্লাওয়ার্স, সাম পটস আর ফ্লাওয়ার্স এর মধ্যে কোনো সম্পর্ক নেই, দেখতেই পাচ্ছ, তাই এইটা হবে রং। তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, অনলি কনক্লুশন 1 ফলোস। নেক্সট কোশ্চেন কি বলে দেওয়া আছে, যদি 9438725 সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সংখ্যার সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 যোগ বিয়োগ করা হয়, তাহলে কি হবে? এই যেরকম টাইপের কিছুক্ষণ আগেই করালাম, তাহলে কি লিখবো? সকলে সংখ্যাগুলো লিখবো 9438725 বলেছে প্রতিটি বিজোড় সংখ্যার সাথে। স্যার বিজোড় সংখ্যা কোনগুলো? 9 হচ্ছে বিজোড়, এর সাথে 2 যোগ করা হচ্ছে, 9 আমার হচ্ছে বিজোড় সংখ্যা, এর সাথে 2 যোগ করা। 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 2 যোগ করা, সরি 2 যোগ করতে বলেছে না, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ, কেন কি বিজোড়ের সাথে 2 যোগ, আর জোড়ের সাথে 1 বিয়োগ, 1 বিয়োগ 1 বিয়োগ 1 বিয়োগ, তাহলে কি হলো? 9 আর 2 11, 4 মাইনাস 1 3, 3 আর 2 5, 8 মাইনাস 1 7, 7 আর 2 9, 2 মাইনাস 1 1, 5 আর 2 7, 1 প্লাস 2 3। এবার বলে দিয়েছে নতুন সংখ্যার, এইভাবে গঠিত নতুন সংখ্যার প্রথম, পঞ্চম এবং শেষ অঙ্কের যোগফল কত? প্রথম, পঞ্চম 1 2 3 4 5, পঞ্চম এবং শেষ অঙ্কের যোগফল এবং শেষ অঙ্কের। দেখো প্রথম কিন্তু এখানে এইটা হবে 1, তাহলে অ্যান্সার কত হবে? এখানে কিন্তু 11 ধরলে ভুল হয়ে যাবে, 11টা দুটো অঙ্ক হয়ে যাচ্ছে, বলেছে প্রথম অঙ্ক, তাহলে প্রথম অঙ্ক 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর অঙ্ক, তারপরে আছে শেষ অঙ্ক অর্থাৎ এটা। তাহলে অ্যান্সার হবে 7 আর 3 10 প্লাস 1 11 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইখানেই অনেকে ভুল করবে, এইখানে মিলে অঙ্কটা হবে না। 9 আর 2 11, যখনই 11 চলে আসলো এখানে দুটো অঙ্ক হয়ে গেল 1 আর 1। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো প্র্যাকটিস সেশনে। এটা আরআরবি প্র্যাকটিস সেট 1। এরপরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সর্বশেষ যেটা বলে থাকি, জয় হিন্দ।